স্পিকার, আমি আপনার কাছে নিবেদন করব আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি তো চান নাই সময়, মাননীয় উনি চান মন্ত্রী। না। আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। মানে আপনি কি আরো 5 মিনিট বলতে চান? মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ হবে না। আপনি বললে এখনই বলতে পারেন, যেহেতু আইনমন্ত্রী আপনাকে, আইনমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি আমি ভোটে দেব। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরো 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন, একটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন এটা ফার্স্ট রিডিং না, এটা সেকেন্ড রিডিং। মাননীয় স্পিকার, এখানে 78 বিধিতে আপনি 2 মিনিট দিতে বাধ্য না, এটা আপনি যে কোনো সময় আরও টাইম বাড়িয়ে দিতে পারেন। মাননীয় স্পিকার, যে রহিতকরণ বিলটি উত্থাপিত হয়েছে বিবেচনার জন্য, এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, এই বিলটি এখনো পাশ হয়নি, বিবেচনার জন্য উঠেছে। এখনো আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। সেম মাননীয় স্পিকার, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারে ম্যাজিস্ট্রেটকে নিম্ন আদালতকে নেওয়ার আগে যদি এই আচরণ প্রকাশ করতে পারে, মাননীয় স্পিকার, আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী আমলে কি হয়েছে, অতীতে কি হয়েছে। ম্যাজিস্ট্রেটরা যদি আইন মন্ত্রণালয়ের কথা না শোনে, বিরোধী দল দমনের ক্ষেত্রে তারা যদি অস্বীকার করেছিল, তখন তাদেরকে খাগড়াছড়িতে বদলি করা হতো দিনের নোটিশে, তেঁতুলিয়ায় টেকনাফে বদলি করা হতো। মাননীয় স্পিকার, সেই দিন আবার ফিরে আনার জন্য ষড়যন্ত্র চলছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের জাতাকলে আমরা সকলে নিষ্পেষিত হয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবার যদি আমাদেরকে সেই সিস্টেমে নিয়ে যাওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতার জন্য শুধু আমরা নয়, সরকার দলীয় অনেক আইনজীবী আছেন, তারাও সংগ্রাম করেছেন, তাদের সেই সংগ্রাম আজকে কোথায় গেল? তারা যদি আজকে চুপ থাকেন, বিচার বিভাগের স্বাধীনতা নিভৃতে কাঁদবে। মাননীয় স্পিকার, এই যে অধ্যাদেশটি আজকে বাতিলের জন্য, রহিত করার জন্য বিল উত্থাপিত হয়েছে, মাননীয় স্পিকার, সেই ব্যাপারে হাইকোর্টের একটি রায় রয়েছে। সেই রায় বাস্তবায়নের জন্যই এই অধ্যাদেশটি আনা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই রায় কি বলা হয়েছিল? সেই সাদ্দাম হোসেন ভার্সেস বাংলাদেশ, সেখানে 1972 সালের অরিজিনাল সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটাকে বারংবার সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল, সেটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল 1972 সালের মূল সংবিধান 116 অনুচ্ছেদটি স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত এবং পুনঃপ্রতিষ্ঠিত, রিভাইভ এবং রিস্টোর্ড হবে। সেখানে মাননীয় স্পিকার কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছে বিচার বিভাগের সেবায় নিয়োজিত ব্যক্তি বিচারিক কার্য সম্পাদনকারী ম্যাজিস্ট্রেটের উপর নিয়ন্ত্রণ, যার মধ্যে রয়েছে পদায়ন, পদোন্নতি এবং ছুটি মঞ্জুরের ক্ষমতা এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। এবং সেই রায়ে আরও বলা হয়েছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমেলা 2017-কে আল্ট্রা ভাইরাস ঘোষণা করা হলো, কারণ এটি সংবিধানের 116 অনুচ্ছেদ এবং মাজদার হোসেন মামলার যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছিল সেটার পরিপন্থী। এখানে আরও বলা হয়েছে 3 মাসের মধ্যে স্বাধীন সেক্রেটারিয়েট, বিচার বিভাগের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে। সেই বিচার বিভাগের হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করার জন্যই এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই অধ্যাদেশ জারি করার পরে এই অধ্যাদেশকে কার্যকর করা হয়েছিল। একটি স্বাধীন সচিবালয় আমরা দেখেছিলাম, সুপ্রিম কোর্টে সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। মাননীয় আইনমন্ত্রী সেদিন উপস্থিত ছিলেন সেখানে। আজকে তিনি কিভাবে আবার সেটাকে ফিরিয়ে নেওয়ার জন্য, রহিত করার জন্য বিল আনেন, আমাদের বোধগম্য হয় না। মাননীয় স্পিকার, সে রায় বাস্তবায়িত হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সেখানে রায়টি স্টে হওয়া কিংবা ডিসমিস হওয়া ছাড়া এটিকে বিলুপ্ত করা, সেই সচিবালয়কে বিলুপ্ত করার জন্য বিল আনা বিচার বিভাগের স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ এবং আদালত অবমাননার শামিল। মাননীয় স্পিকার, আমরা এখানে অনেক কথা বলতে পারি, আমাদের ইনডেমনিটি আছে, আমাদের দায় মুক্তি আছে, কিন্তু এ কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের এই সংবিধান সার্বভৌম, আমরা আদালতের রায় মানতে বাধ্য নই, এমন কথা কিন্তু এই সংসদে বলা হয়েছে। এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অসত্য। এর মাধ্যমে জাতিকে মিসলিড করা হচ্ছে।
আমার মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসনাত অনেক কথা বলতে চেয়েছিলেন, তিনি বলতে পারেননি। তারপর মাননীয় যে আইনমন্ত্রীকে সময় দিয়েছেন, তিনি অনেক বিষয়ে মিসলিড করেছেন। যে বিষয়ে এর আগে মিসলিড করা হয়েছে তার একটি ছিল সংবিধানের এই আমাদের সংসদের সার্বভৌমত্ব। আমি একটি বইয়ের রেফারেন্স দিতে চাই, বাংলাদেশ জাতীয় সংসদ, ডক্টর মহিউদ্দিন। সেখানে তিনি সার্বভৌমত্ব নিয়ে কি লিখেছেন, সেখানে তিনি একটি কোর্টের রেফারেন্স দিয়েছেন। 2003 সালে যৌথ অভিযান দায় মুক্তি আইন 2003 এটাকে খারিজ করে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই LLB করা থেকে শুরু করে LLM করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে PhD করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। মাননীয় স্পিকার, এই বইতে আরও বলা হয়েছে, কোনো আইন সংবিধান সম্মত কিনা তা পর্যালোচনা করে আইনের বৈধতা নির্ধারণ করার প্রক্রিয়াকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইন বা আইনের অংশবিশেষ সংবিধানের সাথে অসামঞ্জস্য বলে প্রতীয়মান হলে আদালত তা বাতিল ঘোষণা করতে পারে। ফলে যেসব দেশে লিখিত সংবিধান রয়েছে আমাদের দেশের মতো, মাননীয় স্পিকার, সেসব দেশে সংবিধান হলো সর্বভৌম বা সুপ্রিম ক্ষমতার অধিকারী, সরকারের সকল বিভাগ সংবিধানের অধীনে দায়িত্ব পালন করবে। মাননীয় স্পিকার, সেখানে আরও বলা হয়েছে, কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সেটা স্বতঃস্ফূর্তভাবে বাতিল হয় না। এর জন্য রাষ্ট্রের কোনো নাগরিককে উচ্চ আদালতের সংশ্লিষ্ট আইন বা আইনের ধারা চ্যালেঞ্জ করে রিট করতে হয়। উচ্চ আদালত যদি রিট আবেদন বা রুলের নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট আইন বা আইনের অংশবিশেষকে বাতিল করে, তাহলেই সেটিকে বলা যাবে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি আনা হলো, এখানে আমাদের বিচার বিভাগের উপরে, তাদের স্বাধীনতার উপরে নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারে 16-10 সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল, আমি সে কথাগুলো একটু কোট করতে চাই। মাননীয় স্পিকার, সেখানে বলা হয়েছিল, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের কাঠামোর অধীনে রাষ্ট্রের 3টি অঙ্গ সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ সমান গুরুত্ব এবং মর্যাদার অধিকারী। কোনো অঙ্গই কোনোটির অধীনস্থ নয়, কিন্তু ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে অন্যান্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই ইপসো ফ্যাক্টো অর্থাৎ অসাংবিধানিক, একই সাথে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি করা হলো, যেই বিলের মাধ্যমে সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটা স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের সর্বোচ্চ আদালতকে নিম্ন আদালতের শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাকে ডিফাই করে যে নতুন রহিতকরণ বিল করা হচ্ছে, নিচের কোর্টের শৃঙ্খলা বিধানের দায়িত্ব আবার আইন মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই 16 সংশোধনীর রায়ের মাধ্যমে। সুতরাং এটাকে কোনোভাবেই মাননীয় স্পিকার পাশ করা যাবে না। এই বিষয়ে আপনার একটি ক্ষমতা রয়েছে মাননীয় স্পিকার, এই সংসদের একটি ক্ষমতা রয়েছে, জনমত যাচাইয়ের জন্য আপনারা 77 বিধি মতো দিতে পারেন। এখনও 2 দিন সময় রয়েছে। উন্নতর প্রযুক্তির মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই বিষয়ে জনমত নিতে পারি। আপনারা যদি এতই কনসার্ন হয়, বিষয়টিতে জনমত যাচাই করে দেখুন জনগণ কি বলে। মাননীয় স্পিকার, এইরকম নজির কিন্তু আগেও রয়েছে। আপনি 5ম জাতীয় সংসদে ছিলেন, সেই সময় যেই 12তম সংশোধনীর বিলটি আনা হয়েছিল, সেই বিলটিকে কিন্তু জনমত যাচাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে মাননীয় স্পিকার, আরেক যদি 2টি কথা বলতে চাই। এই বিষয়ে জুলাই সনদে আলোচিত হয়েছে সংসদের সেপারেট সচিবালয়ের বিষয়ে। সেখানে জুলাই সনদে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। 31 দফাতেও তারা তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে, সেখানেও তারা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার করার কথা বলেছে। আজকে কেন তারা সেটা রহিত করার বিল আনছে? এর মাধ্যমে কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না? মাননীয় স্পিকার, এখানে আমাদের আইনমন্ত্রী যখন কথা বলবেন, আমি তো জবাব দিতে পারবো না। তিনি একটি কথা বলবেন, সংবিধানের 103(2) ক মোতাবেক সার্টিফিকেট ইস্যু করেছে হাইকোর্ট।
এর মাধ্যমে উনি বলার চেষ্টা করবেন হাইকোর্টের রাইট স্টে হয়ে গিয়েছে। এটি মোটেও সত্য নয় মাননীয় স্পিকার। এটা যদি তিনি বলেন তাহলে জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই রাইট স্থগিত হয়নি। 103(2) ক অনুযায়ী যদি সার্টিফিকেট ইস্যু করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র লিভ গ্র্যান্টিং অর্ডার লাগে না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে শোনা হবে। কিন্তু কোনোভাবেই আমি এই যে হাইকোর্টের বাইবেল বলে তিনি যে সাংবিধানিক লর বাইবেল বলে যে বইটিকে বলেছেন সেই বইয়ের গোটা 103 চ্যাপ্টার আমি দেখেছি। এখানে যে কেসগুলো রেফার করা হয়েছে সেইগুলো দেখেছি। আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের সাথে কনসাল্ট করেছি। এটিকে যতক্ষণ পর্যন্ত না স্টে করা হচ্ছে এই রায়টি স্টিল ইন অপারেশন এবং এটার মাধ্যমে এটা রায়ের এক্সিকিউশন হয়ে গিয়েছে। সুতরাং ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। স্পিকার, আমি আপনার কাছে নিবেদন করব আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি সেটা তো আমার- চান নাই সময় মাননীয় উনি চান না। মন্ত্রী। আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। মানে আপনি কি আরো 5 মিনিট বলতে চান? মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ হবে না। আপনি বললে এখনই বলতে পারেন, যেহেতু আইনমন্ত্রী আপনাকে আইনমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি আমি ভোটে দেব। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা। সে কারণে আমি ভাবছিলাম আরো 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন, একটা বইয়ের থেকে পড়েছেন, রাষ্ট্রের 3টি অঙ্গ, কেউ সার্বভৌম নয়। এটা ওনার স্টেটমেন্ট, ওনার আজকের বক্তব্যের অংশ। এক্স্যাক্টলি আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ যে কোনো আইন পাশ করতে পারে। সে আইনের, সেই সংবিধান সংশোধনের গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে বলতে পারে এটা আল্ট্রা ভাইরাস না ইন্ট্রা ভাইরাস। সেখানে আবার আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে মাজদার হোসেন মামলার কথা বলছেন, মাজদার হোসেন মামলাতেই বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান নট dictate this parliament to pass any law. সুপ্রিম কোর্ট বলতে পারে এটা ভালো এটা খারাপ। সুপ্রিম কোর্ট বলতে পারে না পার্লামেন্ট তুমি এই আইন পাশ করো। মাজদার হোসেন কা মামলার রেশিওতে সেটাই বলা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ, কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। মানে স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। ওনাদের পিতারা যেমন বিচার বিভাগের কাছে অবিচারের শিকার হয়েছিলেন, সেই স্বাধীনতা যেমন অ্যাবিউজড হয়েছে। যারা সে বিচার করেছিলেন তারা সবচেয়ে স্বাধীন বিচারক ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্টস, যেটা কনস্টিটিউশনালি জাজদের সব কিছু প্রোটেক্টেড, চাকরি প্রোটেক্টেড, ট্রান্সফার পোস্টিং প্রোটেক্টেড, ডিসিপ্লিন প্রোটেক্টেড সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট শপথবদ্ধ রাজনীতিবিদের জন্ম দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারের নামে ট্রাইব্যুনালে বসে উনার পূর্বপুরুষ, উনার পিতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের হৃৎপিণ্ড বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর জেল দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সেই সুপ্রিম কোর্টের সে সমস্ত জাজদের বিচার আমরা করি নাই। মানে স্পিকার, এই বাংলাদেশে
মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। ডকেট নিয়ে যে একদিনে 10টা 12টা 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় আনেনি। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সরকারের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, এই আইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কয়েকজন জজের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। হয় আমার মাননীয় বন্ধুরা শোকজ নোটিশটি পড়েননি, অথবা তারা মিসগাইডেড অ্যান্ড মিসইনফর্মড হয়েছেন। মাননীয় স্পিকার, জাজেস কোড অফ কন্ডাক্টে আছে কোনো বিচারক থাকা অবস্থায় কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। বিচারকরা কেউ কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সেই বিষয়টি আমরা নোটিশে এসেছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি যে এরকম মিসকন্ডাক্ট তোমাদের দ্বারা হচ্ছে। কোনো বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে, আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। আমার সুপ্রিম কোর্টে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, যারা সিভিল ল প্র্যাকটিস করছেন, তারা সংবিধানের এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা চেয়ে দেখছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার রফিকুল হক একদিন এক বক্তৃতায় বলেছিলেন, সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে সেটা হাওয়া ওনারা প্রেস ক্লাব থেকে বুঝবেন। প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য, যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। আমাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, যখন সুপ্রিম কোর্ট নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হয় তখন সুপ্রিম কোর্ট সেই রায় তার পক্ষে নিজের মতো করে দেন। তার জ্বলন্ত উদাহরণ হলো 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট 102-তে বাংলাদেশের সমস্ত জেলা থেকে, বিভাগীয় শহর থেকে সুপ্রিম কোর্টকে ঢাকাতে নিয়ে সেই ইউনিটারি ফর্মে রেখে অন্য কোথাও সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ করা যাবে না বলছেন। অথচ আর্টিকেল 101 যদি কেউ কনস্টিটিউশনে পড়ে, 100-এ আর্টিকেল 100-তে বলা আছে মাননীয় স্পিকার যে সার্কিট ব্রাঞ্চ করতে পারবেন। আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সময় সময় ব্রাঞ্চ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবদের তো ওখানে যেতে ভালো লাগে না, কারণ ওনাদের কুমিল্লা যেতে হতো, রংপুর যেতে হতো, যশোর যেতে হতো। সেই কারণে আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনকে এখানে দেখেন রিডান্ডেন্ট করা হয়েছে। বলা হচ্ছে 100-এ রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্টের বিভাগ অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। এই আর্টিকেল 100-এর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন এখন। এই 100-কে বাস্তবায়ন করার জন্য জুলাই চার্টারে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেই জুলাই চার্টার এবং আর্টিকেল 100-এর উপরে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন 8ম সংশোধনের রায়। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার যে ধারণা ওয়ার্ল্ড ওয়াইড, সেই ধারণাটা হলো একজন বিচারকের নিয়োগ কি হবে। এখানে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা হলো নিম্ন আদালতের স্বাধীনতা। উচ্চ আদালতে আগেই বলেছি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, আগেই বলেছি উচ্চ আদালতের জাজদের চাকরি থেকে শুরু করে সবকিছু কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, এইটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এখন আসেন অধস্তন আদালতের কথা। মাননীয় স্পিকার, অধস্তন আদালতের একজন বিচারকের স্বাধীনতা নির্ভর করে কয়েকটি জিনিসের উপর, কয়েকটি উপাদান। তার প্রথম উপাদান হলো তার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। দ্বিতীয় উপাদান হলো তার চাকরির নিশ্চয়তা। তৃতীয় উপাদান হলো তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। চতুর্থ উপাদান হলো তার ডিসিপ্লিনারি অ্যাকশনে যাতে অবিচারের শিকার না হয় সেটা নিশ্চয়তা। মাননীয় স্পিকার,
আমাদের দেশে একটি বিচার বিভাগীয় রিক্রুটমেন্ট কমিশন আছে, যার প্রধান হলেন আপিল বিভাগের একজন বিচারপতি। সেই নিয়োগ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, সেখানে সরকারের কোনো হাত নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ছিলেন ওই বিচার কমিশনের প্রধান। উনি প্রমাণ করে এসেছেন রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হতে পারে, কতটা জবাবদিহিমূলক হতে পারে, কতটা মেধার রিক্রুটমেন্ট হতে পারে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রকাশ করে এসেছেন। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হলো তার চাকরির নিশ্চয়তা, তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমি আইনমন্ত্রী হিসাবে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি সংসদে, আমার মাননীয় সংসদ সদস্যের অবহিত করার জন্য, ওনারা জানেন কিনা জানি না, আমার একজন সহকারী জজের ট্রান্সফার করার ক্ষমতাও নাই। মাননীয় স্পিকার, যে আইনে এতদিন ধরে আসছে সে আইনে একজন সহকারী জজের ট্রান্সফারের ক্ষমতা আমার নাই। আমি যেটা করতে পারি, আমার মন্ত্রণালয় যেটা করতে পারে, সেইটা হলো একজনের ট্রান্সফারের জন্য প্রস্তাব পাঠাতে পারে ক্লারিক্যাল জব পোস্ট অফিস হিসাবে। সেই প্রস্তাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নেতৃত্বে যে কমিটি আছে তারা। সুতরাং তার ট্রান্সফার বদলি, একজন বিচারকের ট্রান্সফার বদলি এইভাবে প্রোটেক্টেড আছে। মাননীয় স্পিকার, একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মাননীয় স্পিকার, ওই দিন বলেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা যে সামরিক শাসন এসে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির হাত থেকে এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে। এটা জুরিসপ্রুডেন্সের ইতিহাস। মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে গিয়ে বলেছিলাম, 1661 সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল 1958 সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে 61 সালে ফাঁসি দিয়েছিলেন, 3 বছর পরে, মারা যাওয়ার 3 বছর পর। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি, সেখান থেকে এসে অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্টে তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। 20 বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেটাও হয়েছিল 200 বছর পরে, সেটাকে করা হয়েছে 20 বছর পরে। মাননীয় স্পিকার, এই কথাটা এটার কারণে বলছি, প্রগতিশীলতাটা কি, আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি, আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে
সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরও যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব। মাননীয় স্পিকার, আপাতত আমরা এই আইনটা পাশ করার জন্য ধন্যবাদ। অনুরোধ করছি মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিষয়টি এখন ভোটে দিচ্ছি। তাহলে আবার আমার মন্ত্রীকে দিতে হবে। মন্ত্রী উইল বি দি লাস্ট স্পিকার। আচ্ছা বলেন, আপনি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম আজকে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনে। সংবিধানের বিরুদ্ধে উনি যে সুন্দর সুন্দর আজকে কথা বলছেন, ইনি কি একই ব্যক্তি কিনা যিনি 2 দিন আগে এই সংবিধানের পক্ষে গদগদ হয়ে এত সুন্দর কথা বললেন? আজকে উনার কথার সূত্র ধরেই বলতে চাই, আসুন, এ দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানে অনেক সমস্যা আছে যেটার সমাধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। আসুন সকলে মিলে সংস্কার পরিষদ করে এই সংবিধানকে সংশোধন করে আমরা একটি নতুন বাংলাদেশের পক্ষে পথে এগিয়ে যাই। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য।